আর্নেস্ট হেমিংওয়ের দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বুড়ো মানুষ ডিঙিতে চেপে গালফ স্ট্রিমে একাকী মাছ ধরে বেড়ায়। আজ 84 দিন একটিও মাছ পায়নি ও। প্রথম 40 দিন একটা ছেলে ছিল ওর সঙ্গে, কিন্তু 40 দিন পরেও যখন কোনো মাছ উঠল না, ছেলেটার বাবা মা ওকে বলল, বুড়ো এখন নির্ঘাত সালাও, অর্থাৎ চরম অপয়া হয়ে গেছে। ওদের নির্দেশে অন্য নৌকায় চলে গেছে ছেলেটা, এবং পয়লা হপ্তায়ই বড় বড় 3টে মাছ ধরেছে ওরা। রোজ রোজ বুড়োকে শূন্য ডিঙি নিয়ে ফিরতে দেখে খারাপ হয়ে যায় ছেলেটার মন। বুড়ো এলেই ও দৌড়ে চলে যায় কাছে। মাছ ধরা দড়ি বা গোছের বোঝা হারপুন, আর নয়তো মাছ তুলে গোটান পাল বয়ে আনতে সাহায্য করে। পালে ময়দার বস্তার অসংখ্য তালি গোটান অবস্থায় দেখে মনে হয় স্থায়ী পরাজয়ের বিষয়। বুড়োর চেহারা রুগ্ন ক্লিষ্ট, অসংখ্য বলিরেখা নেমে গেছে ঘাড়ের নিচে। ওর গালে রোদ পড়ে ক্রান্তির সমুদ্রের প্রতিফলনের হিতৈষী ক্যান্সারের বাদামি ফুসকুড়ি মুখের অনেক দূর অবধি নেমে গেছে ওগুলো। হাত দুটো ক্ষতবিক্ষত, বড়শির দড়িতে ভারী মাছ টেনে তুলবার ফল। তবে ওগুলোর কোনোটি তাজা নয়, মাসিন মরুভূমির ক্ষয়ের মতোই প্রাচীন। ওর সব কিছুতেই কেমন যেন প্রাচীনের ছোঁয়া, শুধু চোখ দুটোই যা ব্যতিক্রম, যেখানে সাগরের নীল জলজলে ও অপরাজেয়। সান্তিয়াগো ডিঙি বেঁধে নদীর পাড়ে উঠতে উঠতে ছেলেটা বলল, আবার তোমার সঙ্গে বেরোতে পারবো আমি। মাছ বেচে আমাদের কিছু আয় হয়েছে। বুড়োই মাছ ধরা শিখিয়েছে ছেলেটিকে, তাই ছেলেটা ওকে ভালোবাসে না, বলল বুড়ো। তুমি একটা পয়মস্ত নৌকায় আছো, ওদের সঙ্গেই থাকো। তোমার মনে নেই সেবার 87 দিন একটিও মাছ পাওনি তুমি? তারপর আমরা 3 হপ্তা রোজ বড় বড় মাছ পেয়েছিলাম। আছে, বলল বুড়ো। জানি তুমি হতাশ হওনি বলেই ছেড়ে যাওনি আমাকে। বাবা আমাকে যেতে বাধ্য করেছে। আমি ছোট মানুষ, তার কথা আমার শোনা উচিত। জানি, বলল বুড়ো, সেটাই স্বাভাবিক। বিশ্বাস জিনিসটা বাবার মধ্যে নেই, তাই, বলল বুড়ো। কিন্তু আমাদের মধ্যে আছে। আছে না? আছে না? হ্যাঁ, বলল ছেলেটা। আমি টেরাসে বিয়ার খাওয়াই তোমাকে, তারপর না হয় বাসায় নিয়ে যাব মালপত্র। ক্ষতি কি? বলল বুড়ো। আমরা দুজনাই তো জেলে। ওরা টেরাসে গিয়ে বসলো। জেলেদের অনেকে ঠাট্টা করে বুড়োকে, কিন্তু ও ঠাট্টা করলো বুড়োকে, কিন্তু ও চটল না। যেসব জেলে প্রবীণ তারা ওকে দেখে দুঃখ বোধ করলো, কিন্তু তা প্রকাশ করলো না ওরা। স্রোতের কথা, কোথায় নিজেদের বড়শি ফেলেছে, কি কি দেখেছে, সেসব গল্প বলতে লাগলো নম্রভাবে। আবহাওয়ার কথা বলল। আজকের ভাগ্যবান জেলেরা ফিরে এসেছে বহুক্ষণ। ওদের মাললিনগুলো কেটে দুটো তক্তার উপর লম্বালম্বিভাবে শুয়ে
তক্তার এক প্রান্ত দুজন মিলে ধরে টানতে টানতে নিয়ে গেছে মাছের আড়তে। ওখান থেকে আইস ট্র্যাকে বোঝাই হয়ে হ্যাবানার বাজারে যাবে মাছগুলো। যারা হাঙর ধরেছে তারা গেছে খাড়ির ওপাশে হাঙর কারখানায়। সেখানে হাঙরগুলোকে ঝুলিয়ে ওদের কলিজা কেটে বের করে ফেলা হয়েছে। ডানা কেটে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করেছে নুন মাখাবার জন্যে। বাতাস যখন পুবে থাকে, ঘাটের উল্টো দিকের হাঙর কারখানা থেকে ভেসে আসে দুর্গন্ধ। কিন্তু আজ উত্তরে বাতাস এবং হঠাৎ করেই পড়ে যাওয়ায় ক্ষীণ আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে শুধু। সান্তিয়াগো, ছেলেটা ডাকলো। ও বুড়ো আনমনা এক হাতে গেলাস ধরে ফেলে আসা দিনগুলোর কথা ভাবছিল ও ও কালকের জন্য তোমাকে কিছু সার্ডিন এনে দিই না? তুমি বেসবল খেলতে যাও, আমি এখনো দাঁড়াইতে পারি। রোগেলিও জাল ফেলবে, আমি তোমার সঙ্গে যাব। মাছ ধরতে না পারি, এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করতে পারবো। আমাকে তুমি বেয়ার খাইয়েছ, বলল বুড়ো। এখন তুমি বড় হয়ে গেছো, আস্থা। প্রথম যেদিন আমাকে সঙ্গে নিলে তুমি, আমার বয়স তখন কত? 5। আমি একটু আগে ভাগে মাছটা তুলে ফেলায় মারা পড়তে বসেছিলে তুমি, আর একটু হলেই নৌকাটা ভেঙে ফেলতো ও। মনে পড়ে? পরে ওর লেজের ঝাপটায় নৌকা ভেঙে যাবার দশা হয়েছিল। পাটাতনের উপর মাথা আছড়াচ্ছিল মাছটা, তুমি ওকে পিটিয়ে মারার চেষ্টা করছিলে। আমার বেশ মনে আছে, গলুইয়ের সামনের দিকে যে জায়গায় গোটান ভেজা মাছ ধরা তরিগুলো ছিল, সেদিকে আমাকে ছুঁড়ে দিলে তুমি। গোটা নৌকাটা তখন কাঁপছিল থরথরিয়ে। ওকে যখন মুগুর দিয়ে পেটালে তুমি, এমন শব্দ হচ্ছিল যেন বড় একটা গাছ কেটে নামাচ্ছ। আমার সারা গায়ে রক্তের বুনোগন্ধ। সত্যি মনে আছে, না পরে গল্প করেছিলাম আমি। সেই প্রথম যেদিন আমরা একসাথে বেরোই, তারপর থেকে সব মনে আছে। রোদে পোড়া প্রত্যয়ী চোখ দুটো তুলে বুড়ো তাকালো ওর দিকে, দৃষ্টিতে অপার স্নেহ। তুমি আমার ছেলে হলে তোমাকে সঙ্গে করে একটা জুয়া খেলতাম আমি, বিষণ্ণ গলায় বলল সে। কিন্তু তুমি তোমার বাবা মায়ের ছেলে, তাছাড়া তুমি একটা পয়া নৌকায় রয়েছ। তোমাকে সার্ডিন এনে দিই, 4টে টোপের খোঁজও জানা আছে আমার। আমার আজকের গুলোই বেঁচে গেছে, নুন মাখিয়ে বাক্সে তুলে রেখেছি। তোমাকে 4টে নতুন চার দেব আমি, তুমি না বলতে পারবে না। একটা, বলল বুড়ো। তার আশা আত্মবিশ্বাস কখনো নষ্ট হয়নি। তবে নতুন করে বাতাস ওঠার সাথে সাথে তারা এখন যেন আরও সজীব হয়ে উঠেছিল। দুটো, ছেলেটা জিদ ধরল। আচ্ছা, দুটো, রাজি হলো বুড়ো। তবে চুরি করনি তো? আগে করতাম, বলল ছেলেটা, তবে এগুলো কিনেছি। ধন্যবাদ, বলল বুড়ো। ও নেহাত সরল অকপট, নিজের বিনয়ে নিজেই বিস্মিত হলো। এত বিনয়ী সে কবে হতে শিখল? কিন্তু সঙ্গে সঙ্গে উপলব্ধি করল সে বিনয়ী হতে শিখেছে এবং এতে অপমানের কিছু নেই। তার আত্মসম্মান একটু খাটো হবে না। এরকম বাতাস থাকলে কালকের দিনটা চমৎকার কাটবে, বলল বুড়ো। কোথায় যাবে তুমি? ছেলেটার প্রশ্ন। অনেক দূরে, তবে বাতাস পড়ে গেলে যেন ফিরে আসা যায়। ভোর হবার আগেই রওনা দিতে চাই আমি। আমার নৌকাকেও তাহলে দূরে যেতে বলবো। উৎসাহিত বোধ করে
বোধ করে ছেলেটা। তারপর সত্যি সত্যি যদি তুমি বড় কিছু গাঁথতে পারো, তোমার সাহায্যে আমরা হাত লাগাতে পারবো। তোমার সর্দার বেশি দূরে যেতে পছন্দ করে না। না, ছেলেটা বলল। তবে আমি ঠিকই একটা ফন্দি বের করে ফেলবো। পাখির আনাগোনার কথা বলে ডলফিন শিকারের লোভ দেখাবো ওকে। ওসব আবার ও ভালো মতো চোখে দেখতে পায় না। ওর চোখ বুঝি এত খারাপ, প্রায় অন্ধ। আশ্চর্য, আপন মনে বিড়বিড় করলো বুড়ো। ও তো কখনো কচ্ছপ ধরেনি। কচ্ছপ ধরলে চোখ নষ্ট হয়ে যায়। তুমি বহুদিন মস্কিলিটো উপকূলে কচ্ছপ ধরেছ, কই তোমার চোখ নষ্ট হয়নি? আমি এক আজব বুড়ো। আসলেই কি বড় মাছ ধরার ক্ষমতা তোমার আছে এখনো? বোধহয় আছে। তাছাড়া আমি অনেক কায়দা কানুন জানি। চলো মালগুলো বাড়ি নিয়ে যাই। ছেলেটা বলল। ওই ফাঁকে আমি খ্যাপলা জালটা নিয়ে সার্ডিনের খোঁজে যাব। নৌকা থেকে সরঞ্জামগুলো তুলে নেয় ওরা। বুড়োর কাঁধে মাস্তল। ছেলেটা বইছে কাঠের বাক্স। ওর ভেতরে গোটান মজবুত বিবন্ন মাছ ধরা দড়ি, কোসার হাতলওয়ালা হারপুন রয়েছে। টোপের বাক্সটা ডিঙিতেই গোলইয়ের নিচে রইল। নৌকায় তুলবার পর বড় মাছ যে মুগুরটা দিয়ে পিটিয়ে কাবু করা হয়, সেটাও থাকলো ওটার পাশে। বুড়োর জিনিস কেউ চুরি করবে না। তবু পাল আর ভারী মাছ ধরা দড়িগুলো বাসায় নিয়ে যাওয়াই ভালো মনে করে সে। কারণ ভেজা থাকলে ওগুলোর ক্ষতি হয়। স্থানীয় লোকেরা কেউ তার মাল চুরি করবে না, ও নিশ্চিত। তবু বুড়োর বিবেচনায় কোচ আর হারপুন নৌকায় ফেলে যাবার অর্থ মানুষকে অহেতুক পাপের পথে প্রলুব্ধ করা। ওরা সদর রাস্তা ধরে একসঙ্গে হাঁটতে হাঁটতে বুড়োর ঝুপড়িতে এলো। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে পাল জড়ান মাস্তুলটা দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখলো বুড়ো। বাক্স সমেত বাকি মালপত্র ছেলেটা ওটার পাশে নামিয়ে রাখলো। ঝুপড়িটা গোয়ান জাতীয় রাজকীয় পাম বৃক্ষের মোটা বাকল দিয়ে তৈরি। ভেতরে একটা খাট, টেবিল ও একটা চেয়ার। কাদা লেপা মেঝের একদিকে রান্নার চুলো কয়লার। চ্যাপ্টা শক্ত বিনুনি করা গোয়ান পাতার ফ্যাকাশে দেয়ালে পুণ্যাত্ম যিশুর একটা রঙিন ছবি ঝুলছে। আরও একখানা ছবি রয়েছে কুমারী মেরির। ওগুলো তার স্ত্রীর স্মৃতিচিহ্ন। একসময় দেয়ালে ওর স্ত্রীর একটা রং করা ছবিও শোভা পেত, কিন্তু ওটা দেখলে নিজেকে ওর খুব একা লাগে বলে ছবিটা সে নামিয়ে ফেলেছে। এখন সেটা কোণের তাকে ওর ধোয়া শার্ট দিয়ে ঢাকা রয়েছে। ঘরে কিছু খাবার আছে? জানতে চাইল ছেলেটা। এক থালা বাসি ভাত আর মাছ। কেন, তুমি খাবে? না, আমি বাসায় গিয়ে খাবো। চুলোটা ধরাই? না, আমিই ধরিয়ে দেব পরে। মন চাইলে ঠান্ডা ভাত খেয়ে নিতে পারি। খেপলা জালটা নিয়ে যাই। যাও। ওদের কোনো খেপলা জাল নেই। কবে ওরা জালটা বেচে দিয়েছে ছেলেটার তা মনে আছে পরিষ্কার। তবু রোজ এই খেলাটা ওরা খেলে। ঘরে মাছ বাসি ভাত কিছুই নেই, তাও জানে ছেলেটা। 85 একটা পয়া নম্বর, বলল বুড়ো। কাটা ছেঁড়ার পর আমি যদি একটা 1000 পাউন্ডের মাছ পাই, কেমন লাগবে তোমার? খেপলাটা নিয়ে আমি মাছ ধরতে যাচ্ছি। তুমি কি দরজায় বসে রোদ পোহাবে? হ্যাঁ, কালকের কাগজ আছে ঘরে, বেসবলের খবর পড়ব। ছেলেটা বুঝে উঠতে পারে না এই গতকালের খবর কাগজটাও বানান গল্প কিনা। বুড়ো তোষকের নিচ থেকে বের করলো ওটা। মুদিখানার পেরিকও দিয়েছে। ভাঁজ খুলতে খুলতে বলল ও,
সার্ডিন পেলেই আমি ফিরে আসব। তোমার আর আমারটা রেখে দেব বরফে। কাল সকালে ভাগাভাগি করে নেব আমরা। আমি ফিরে এলে আমাকে বেসবলের খবর শুনিও। ইয়াঙ্কিরা হারবে না। ক্লিভল্যান্ড ইন্ডিয়ানদের আমার ভীষণ ভয়। ইয়াঙ্কিদের উপর ভরসা রাখো বাছা। গ্রেট ডিমাগিও আছে ওদের দলে। ডেট্রয়েট টাইগার্স আর ক্লিভল্যান্ড ইন্ডিয়ান দুটোকেই আমার ভয়। দেখো সাবধান। এরপর হয়তো সিনসিনাটি রেড আর শিকাগো হোয়াইট সক্সকেও ভয় করতে শুরু করবে। তুমি পড়ো ভালো করে। আমি ফিরে এলে আমাকে শুনিও। আচ্ছা, আমরা 85 নম্বরের একটা লটারির টিকিট কিনলে কেমন হয়? কালই তো 85তম দিন। মন্দ হয় না, বলল ছেলেটা। কিন্তু তোমার সেরা রেকর্ড 87। ওটাই বা বাদ যায় কেন? ওরকম ঘটনা দুবার ঘটে না। কিন্তু 85 নম্বর কি পাওয়া যাবে? আমি ফরমাশ দেব একটার জন্য। একটা? তার মানে $2.5। কার কাছ থেকে ধার নেওয়া যায় বলো তো? সোজা $2.5 ধার করা আমার জন্য এমন কিছু কঠিন না। বোধহয় আমিও পাবো, কিন্তু ধারটার আমার পছন্দ নয়। আজ ধার কাল ভিক্ষা। আহা, এত ঘাবড়াচ্ছ কেন? শরীরটা গরম রেখো, বলল ছেলেটা। মনে নেই এটা সেপ্টেম্বর? এ মাসেই তো বড় মাছেরা আসে, বলল বুড়ো। মে মাসে জেলেগিরি করা সহজ, যে কেউ পাবে। আমি সার্ডিনের খোঁজে গেলাম, বলল ছেলেটা। ছেলেটা যখন ফিরে এলো, বুড়ো চেয়ারে বসে ঘুমিয়েছে এবং সূর্য ডুবে গেছে। বিছানা থেকে পুরান আর্মি কম্বলটা এনে চেয়ারের পিঠ আর বুড়োর কাঁধ ঢেকে দিল। ও ভারী অদ্ভুত কাঁধ ওগুলো, প্রাচীন অথচ এখনো মজবুত। ঘাড়টাও শক্তিশালী। বুড়ো যখন ঘুমিয়ে থাকে আর তার মাথা ঢলে পড়ে সামনে অতটা স্পষ্ট দেখা যায় না বলি রেখাগুলো। ওর শার্টে এত অজস্রবার তালি পড়েছে যে দেখতে ওই জরাজীর্ণ পাল্টার মতোই হয়েছে, এবং তালিগুলো রোদে জ্বলে বহু বিবর্ণ হয়ে গেছে। বুড়োর মাথাটা যেন আরও প্রাচীন। এখন চোখ বন্ধ থাকায় প্রাণের লেশমাত্র নেই ওর মুখে। খবর কাগজটা পড়ে আছে হাঁটুর উপরে। ওর দু হাতের ভার সন্ধ্যার বাতাসে ওখানেই আটকে রেখেছে ওটা। ওর পা দুখানি নগ্ন। ওকে ওভাবে রেখে চলে গেল ছেলেটা, এবং কিছুক্ষণ বাদে যখন ফিরে এলো, বুড়ো তখনও ঘুমিয়ে। ওঠো বলে বুড়োর হাঁটুতে হাত রাখলো ছেলেটা। চোখ মেলে তাকালো বুড়ো, এবং মুহূর্তের জন্য মনে হলো সে যেন সুদূর থেকে ফিরে আসছে। তারপর স্মিথ হাসলো। কি এনেছো জিজ্ঞেস করলো ও। রাতের খাবার, বলল ছেলেটা। আমরা এখন খাবো। আমার খিদে নেই, এসো খেয়ে নাও, না হলে মাছ ধরতে পারবে না। আগেও ধরেছি। চেয়ার ছেড়ে কাগজটা ভাঁজ করতে করতে বলল বুড়ো। এরপর কম্বলটা ভাঁজ করতে শুরু করলো সে। ওটা গায়ে থাক, বলল ছেলেটা। আমি বেঁচে থাকতে না খেয়ে মাছ ধরতে হবে না তোমার। বেঁচে থাকো বাছা, আশীর্বাদ করলো বুড়ো। তা কি খাবো আমরা? সিম, ভাত, কলার চচ্চড়ি আর খানিকটা তরকারি। দুবাটির টিফিন ক্যারিয়ারে করে টেরাস থেকে ওগুলো এনেছে ছেলেটা। কাগজের ন্যাপকিনে জড়ান দুই প্রান্ত ছুরি আর কাঁটা চামচ। দুই পোস্ত ছুরি আর কাঁটা চামচ রয়েছে ওর পকেটে। কোত্থেকে আনলে? মার্টিন, হোটেল মালিক। তাহলে তো ওকে আমার ধন্যবাদ জানাতে হয়। আমি জানিয়ে দিয়েছি, ছেলেটা বলল। তোমাকে আর জানাতে হবে না। আমি ওকে বড় মাছের পেটি উপহার দেব। আমাদের জন্য এর আগেও ও খাবার পাঠিয়েছে না? হ্যাঁ। তাহলে পেটি মাছের চেয়েও ভালো কিছু দিতে হবে। আমাদের কথাও খুব ভাবে।
দুটো বিয়ারও পাঠিয়েছে। টিনের বিয়ারই আমার পছন্দ, জানি। তবে ওগুলো বোতলের এগুলো বোতলের হাতুয়ে বিয়ার। তোমার খাওয়া হলে বোতলগুলো ফেরত দিয়ে আসবো আমি। তুমি খুব ভালো ছেলে, বলল বুড়ো। খাবে না? আমারও তো সেটাই প্রশ্ন, মৃদুস্বরে অনুযোগ করলো ছেলেটা। তুমি তৈরি না হওয়া পর্যন্ত বাটির মুখ খুলতে চাইনি। আমি তৈরি, বলল বুড়ো। মুখ হাত ধুয়ে যা একটু সময় লাগ মুখ হাত ধুতে যা একটু সময় লাগবে। কোথায় ধোবে, ভাবল ছেলেটা। গ্রামের কুয়ো বড়, রাস্তার দিকে দুগলি পরে। আমারই উচিত ওর জন্যে পানি আনা, ভাবল ছেলেটা। আর সাবান আর পরিষ্কার তোয়ালে। আমার এত ভুলো মন কেন? ওকে আর একটা শার্ট আর শীতের জ্যাকেট এনে দিতে হবে আমার। একজোড়া জুতো আর কম্বলও এনে দেব। তোমার তরকারিটা চমৎকার। বুড়ো উচ্ছ্বসিত। বেসবলের খবর শোনাও আমাকে, আগ্রহ দেখালো ছেলেটা। যা বলেছিলাম, আমেরিকান লিগে ইয়াংকিরাই জিতেছে, খুশি খুশি গলায় বলল বুড়ো। আজ ওরা হেরেছে, ছেলেটা জানালো। কিচ্ছু আসে যায় না। গ্রেট ডিম্যাগিও আবার নিজের খেলা ফিরে পেয়েছে। আরও খেলোয়াড় আছে ওদের দলে, স্বাভাবিক। কিন্তু ওই সব অন্য লিগে ব্রুকলিন বনাম ফিলাডেলফিয়ার খেলায় আমার অবশ্য ব্রুকলিনেরই পক্ষ নেওয়া উচিত। কিন্তু তারপর আমি ডিক সিসলারের কথা ভাবলাম। ওল্ড পার্কে ওর সেই দুর্দান্ত খেলার কথা মনে পড়ল। ওদের মতো খেলোয়াড় আর আসেনি। আমার দেখায় ওই সবচেয়ে দূরে বল পাঠাতো। একসময় ও প্রায়ই আসতো টেরাসে। তখনকার কথা মনে আছে তোমার? আমার খুব ইচ্ছে হতো ওকে নিয়ে মাছ ধরতে যাই, কিন্তু লজ্জায় বলতে পারতাম না মুখ ফুটে। তারপর তোমাকে অনুরোধ করলাম বলতে, তুমিও লজ্জা পেলে। আছে আছে, মারাত্মক ভুল করেছিলাম। হয়তো ও রাজি হয়ে যেত, আর আমাদের জীবনেও ওটা একটা জবর ঘটনাই হয়ে থাকতো। গ্রেট ডিমাগিওকে সঙ্গে করে মাছ ধরতে পারলে আমি খুশি হতাম, বলল বুড়ো। লোকে বলে ওর বাবাও নাকি জেলে ছিল। হয়তো আমাদের মতোই গরিব ছিল সে। আমাদের দুঃখটা বুঝতে পারত। সিসলারের বাবা কিন্তু গরিব ছিল না। আমার বয়সে সে বড়দের লিগে খেলতো। তোমার আবার আমি আফ্রিকাগামী একটা বড় জাহাজের মাস্তুলে বসে থাকতাম। সন্ধ্যার আলো অন্ধকারে সৈকতে সিংহদের খেলা করতে দেখেছি। জানি, আমাকে আগেও বলেছ তুমি। আজ কোন গল্প শুনবে, আফ্রিকার না বেসবলের? বেসবলই ভালো, বলল ছেলেটা। জন জে ম্যাকগ্রোয়ের গল্প শোনাও আমাকে। সে আমলে ও মাঝে মাঝে আসতো টেরেসে, তবে ও খুব বদমেজাজি ছিল। মদ খেলে সামলান মুশকিল হতো। বেসবল তো বটেই, রেসের নেশা ছিল ওর। ভালো ঘোড়ার একটা তালিকা অন্তত সবসময় রাখতো পকেটে। হরদম টেলিফোনে বিভিন্ন ঘোড়ার ব্যাপারে জানতে চাইতো। ও খুব উঁচু দরের জকি ছিল, ছেলেটা বলল। বাবার ধারণা ওই সেরা, কারণ ও সর্বদা আসতো এখানে, বুড়ো বলল। ডুব্রো ডুরো সার যদি ফি বছর এখানে আসতো, তোমার বাবা তাকেই সেরা মনে করতো। আচ্ছা, আসলে সেরা জকি কে? লুকি না মাইক গনসালেস? আমার ধারণা দুজনেই সমান। আর সেরা জেলে তুমি? না, আমি আরও ভালো জেলেদের কথা জানি। আচ্ছা, বলল ছেলেটা। আরও অনেক ভালো ভালো জেলে রয়েছে, তাদের মধ্যে সেরাও নিশ্চয় আছে।
কিন্তু তোমার মতো আর একটাও নেই। ধন্যবাদ, তোমার কথা শুনলে প্রাণটা জুড়ায়। আশা করি আমাদের ধারণা ভুল প্রমাণিত করতে পারে এরকম কোনো মাছ জন্ম নেবে না। তুমি যা বলছো, তোমার শক্তি যদি সত্যি সেরকম হয়, কোনো মাছ পারবে না তোমার সাথে। যতটা ভাবছি আমার জোর ততখানি নাও হতে পারে, বলল বুড়ো। তবে আমি অনেক কৌশল জানি এবং আমার আত্মবিশ্বাস আছে। এবার তোমার ঘুমান উচিত। তাহলে সকালে হালকা বোধ করবে। এঁটো থালা বাসন আমি টেরাসে নিয়ে যাচ্ছি। তাহলে শুভরাত্রি। সকালে জাগিয়ে দেব তোমাকে। তুমি আমার অ্যালার্ম ঘড়ি, বলল ছেলেটা। আমার বয়সী আমার অ্যালার্ম ঘড়ি, বলল বুড়ো। আচ্ছা, বুড়োরা সকাল সকাল ওঠে কেন বলতে পারবে? আরও একটি দিন বেঁচে থাকবার আশাতেই কি? জানি না, ছেলেটা বলল। আমি কেবল জানি ছোটরা দেরিতে ঘুমায় এবং ওদের ঘুম গাঢ় হয়। কথাটা আমার মনে থাকবে, বলল বুড়ো। ঠিক সময়ে তুলে দেব তোমাকে। আমি চাই না আমার নৌকার সর্দার আমাকে জাগায়। নিজেকে খুব ছোট মনে হয়। বুঝি। তাহলে বুড়ো, ঘুমাও ভালো করে। ছেলেটা চলে গেল। টেবিলে কোনো বাতি না লাগিয়ে খাওয়া দাওয়া টেবিলে কোনো বাতি না জ্বালিয়ে খাওয়া দাওয়া সেরেছে ওরা। প্যান্ট খুলে অন্ধকারেই বিছানায় ঘুমাতে গেল বুড়ো। প্যান্টখানা গুটিয়ে ভেতরে খবর কাগজ ভরে বালিশ বানালো ও। তারপর গায়ে কম্বল জড়িয়ে স্প্রিংয়ের খাটে বাসি খবর কাগজের তোশকের উপর শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল ও। কৈশোরের আফ্রিকার স্বপ্ন দেখতে লাগলো। দীর্ঘ সোনালি সৈকত আর সাদা বেলাভূমির স্বপ্ন। এত সাদা যে চোখ ঝলসে যায়। উঁচু উঁচু অন্তরীণ আর ধূসর পর্বতমালা দেখে ও দেখে ও। আজকাল সে রোজ রাতে এই উপকূলে চলে আসে। স্বপ্নের মধ্যে শোনে সাদা সমুদ্র তটে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন। দেখে ওই ঢেউ ভেঙে এগিয়ে আসছে কাফরিদের কেন। ঘুমিয়ে ঘুমিয়ে পাটাতনের আলকাতরা আর ফুটো বন্ধ করা দড়ির গন্ধ পায় সে। ভোরে উপকূলের বাতাস মাটির যে সোদা ঘ্রাণ বয়ে আনে, তাতে আফ্রিকার গন্ধ পায়। সাধারণত উপকূল বাতাসের গন্ধ পেলে ও জেগে ওঠে এবং কাপড় চোপড় পরে ছেলেটাকে জাগাতে যায়। কিন্তু আজ রাতে উপকূল বাতাসের গন্ধ খুব তাড়াতাড়ি এলো এবং ও বুঝতে পারল ওর স্বপ্নের শুরুতেই এসে পড়েছে ওটা। তাই সাগরতল থেকে দ্বীপের অমল ধবল চূড়া জেগে ওঠা দেখবার আশায় স্বপ্ন দেখে চলল সে। এবং তারপর বিভিন্ন সমুদ্র বন্দর আর ক্যানারি দ্বীপপুঞ্জের বহিনোঙ্গরের স্বপ্ন দেখল। এখন আর সে ঝড়ের স্বপ্ন দেখে না, কোনো মেয়েকে না, বিরাট কোনো ঘটনা না, বিশাল মাছ, মুষ্টিযুদ্ধ, কুস্তি এবং এবং এমনকি নিজের বউকেও না। এখন সে কেবল নানান দেশ বিদেশের স্বপ্ন আর সাদা বালুচরে কেশর ফোলান সিংহের মিছিল দেখে। সন্ধ্যার আবছা অন্ধকারে বিড়াল ছানার মতো খেলা করে ওরা এবং ওদের সে ভালোবাসে যেমন বাসে ছেলেটাকে। ও একটিবারের জন্য ছেলেটাকে নিয়ে কোনো স্বপ্ন দেখল না।
সেফ জেগে উঠে খোলা দরজা দিয়ে তাকালো চাঁদের দিকে এবং প্যান্টের ভাঁজ খুলে পা দুখানা গলিয়ে দিল ভেতরে। ঝুপড়ির বাইরে গিয়ে পেচ্ছাপ করলো সে। তারপর ছেলেটাকে জাগাতে রাস্তায় উঠল। ভোরের ঠান্ডায় গা শিউরে উঠছে ওর, তবে জানে কাঁপতে কাঁপতে নিজেকে গরম করে তুলবে সে এবং শিগগিরই নৌকা পাইবে। ছেলেটা যে বাসায় থাকে তার দরজায় তালা ছিল না। খুলে নিঃশব্দে নগ্ন পায়ে ভেতরে ঢুকলো সে। বাইরের ঘরের একটা চৌকিতে ঘুমাচ্ছিল ছেলেটা। মরা চাঁদের আলোয় বুড়ো ওকে স্পষ্ট দেখতে পেল। আলতোভাবে ওর একটা পা ধরল সে এবং ছেলেটা জেগে উঠে ঘুরে ওর দিকে না তাকান অবাধি ওভাবেই ধরে রইল। মাথা বাঁকালো বুড়ো এবং ছেলেটা বিছানার পাশে রাখা চেয়ার থেকে তার প্যান্টখানা তুলে নিয়ে বিছানায় বসেই পুড়ে ফেলল। বাসা থেকে বেরিয়ে এলো বুড়ো আর ছেলেটা অনুসরণ করলো। বাসা থেকে বেরিয়ে এলো বুড়ো আর ছেলেটা অনুসরণ করলো তাকে। ওর চোখে ঘুম। বুড়ো ওর কাঁধে হাত রেখে বলল, তোমাকে কষ্ট দিলাম। দূর, ছেলেটা বলল, এটাই তো একজন মরদের কাজ। রাস্তায় এসে ওরা বুড়োর ঝুপড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। সারা রাস্তায় অন্ধকারে নগ্ন পা, মানুষের চলাফেরা, নিজেদের নৌকার মাস্তুল বয়ে নিয়ে যাচ্ছে। বুড়োর ঝুপড়িতে পৌঁছে গোটান মাছ ধরা দড়িয়ার হারপুন আর কোচ একটা ঝুড়িতে ভরে তুলে নিল ছেলেটা, আর বুড়ো পাল জড়ান মাস্তুলটা চাপালো নিজের কাঁধে। কফি খাবে? ছেলেটা জিজ্ঞেস করলো। সরঞ্জামগুলো আগে নৌকায় রাখি। ধলপহরে জেলেদের জন্য এক জায়গায় কফি বিক্রি হয়। ওরা সেখানে গিয়ে কনডেন্স মিল্কের কৌটায় করে কফি খেলো। কেমন ঘুম হলো? ছেলেটা ছুদালো। এখন ওর সারা ফিরে আসছে, যদিও ঘুম তাড়াতে কষ্ট হচ্ছিল খুব। খুব ভালো, ম্যানোলিন বলল বুড়ো। আজ আমি নিশ্চয় মাছ পাব। আমারও তাই বিশ্বাস। ছেলেটা সায় জানালো। এবার তাহলে আমাকে তোমার আর আমার সার্ডিন আর তোমার নতুন টোপগুলো নিয়ে আসতে হয়। আমাদের সরঞ্জাম ও নিজেই আনে। আমার হাতে কোনো কিছু তুলে দিতে চায় না। আমার ওরকম দরকার, আমার ওরকম নয়, আমরা ওরকম নই, বলল বুড়ো। তোমার বয়স যখন 5 তখন থেকেই সব কিছু তোমাকে ধরতে দিয়েছি আমি জানি, ছেলেটা বলল। আমি এখনই আসছি, তুমি আর এক দফা কফি খাও। এখানে আমাদের বাকি চলে। চলে গেল নগ্ন পায়ে প্রবাল পাথরের উপর দিয়ে হিমাগার থেকে টোপ আনতে। আস্তে আস্তে কফিতে চুমুক দেয় বুড়ো। ও জানে সারাদিনে আর কিছু তার পেটে পড়বে না, সুতরাং এটুকু তার খাওয়া উচিত। বহুদিন হলো আহারের প্রতি ওর অরুচি এসে গেছে এবং দুপুরের খাবারও কখনোই সঙ্গে নেয় না। ডিঙির গলুইতে পানির বোতল থাকে একটা এবং ওতেই তার চলে যায় দিন। কাগজের মোড়কে সার্ডিন আর টোপ দুটো নিয়ে ছেলেটা এবার ফিরে আসতে কাকর মেশান বালু মারিয়ে নৌকার দিকে নেমে গেল ওরা এবং ডিঙিটা সামান্য উঁচু করে ঠেলে পানিতে ভাসালো। বিদায়, বিদায়, বলল বুড়ো। নৌকার সাথে দড়ি দিয়ে দাঁড় দুটো বাঁধল ও এবং ঈষৎ সামনে ঝুঁকে
দাঁড় টানতে টানতে ভোরের ফিকে অন্ধকারে বেরিয়ে পড়ল খোলা সাগরের উদ্দেশ্যে। অন্যান্য বালুচর থেকেও আরও নৌকা যাচ্ছে সমুদ্রে। চাঁদ এখন পাহাড়ের ওপাশে ঢলে পড়ায় যদিও ওদের দেখতে পাচ্ছিল না, সে তবু বুড়ো ওদের দাঁড় টানার শব্দ শোনে। পানি ভাঙছে ছলাৎ ছলাৎ ছলাৎ। মাঝে মধ্যে কোনো নৌকা থেকে ভেসে আসে কারো ছেঁড়াখোড়া কথা, তবে দাঁড় টানার একঘেয়ে শব্দ ছাড়া অধিকাংশ নৌকায় নীরব। মোহনা থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ল ওরা, এবং প্রত্যেকেই মহাসমুদ্রের যেখানে গেলে মাছ পাবে বলে সে আশা করছে সেদিকে রওনা হলো। বুড়ো জানে আজ সে বহু দূরে যাচ্ছে এবং উপকূলের সোদা ঘ্রাণ পেছনে ফেলে ও এগিয়ে চলল সমুদ্রের ধলপহরের লোনা গন্ধের ভেতর দিয়ে। সমস্ত মাছের আস্তানা বলে জেলেরা যার নাম দিয়েছে গভীর কুয়ো, সেখানে সমুদ্র কোথাও কোথাও খাড়া হয়ে নেমে গেছে 27 বা মহাসাগরের বাও 27 বাও। মহাসাগরের সেই অংশে যাবার সময় এখানে সেখানে উপসাগরীয় শৈবালের মাথায় ফসফরাসের আলোয়া দেখে ও। সাগরতলের খাড়া দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে চোতের ঘূর্ণি ওঠে এখানে, আর তারই টানে ভেসে আসে মাছেরা। এটা শলা, চিংড়ি আর টোপের মাছের আভাস। কোথাও কোথাও গহীন কোন গর্তে মেলে নানান জাতের শামুক। রাত্রিরে পানির উপর ভেসে ওঠে ওরা, আর দূরাগত ভব ঘুরে মাছেদের খোরাক হয়। অন্ধকারে বুড়ো অনুভব করে ধীরে ধীরে ভোর হচ্ছে, এবং দাঁড় টানতে টানতেই শুনতে পায় ডানা ঝাপটে পানি ছেড়ে লাফিয়ে উঠছে উড়ন্ত মাছ। অন্ধকারে ওদের শক্ত ডানার আলোড়নে হাওয়ায় হিসির শব্দ ওঠে। উড়ন্ত মাছের দারুণ ভক্ত সে, অন্তত সাগরের ওরাই তার খাঁটি বন্ধু। পাখিদের জন্য কষ্ট হয় তার, বিশেষ করে ছোট ছোট মাছরাঙাগুলোর জন্য, যারা কেবলই ওরে অথচ মাছ পায় না একটাও। ওভাবে দুর্বৃত্ত আর বড় বড় শক্তিশালী পাখিদের কথা বাদ দিলে ওদের জীবন আমাদের চাইতেও কষ্টের। সমুদ্র যখন এতই নিষ্ঠুর, এতই ক্রূর হতে পারে, তখন ওরা সি সোয়ালোর মৃত এমন নরম অসহায় পাখি সৃষ্টি করল কেন? সমুদ্র স্নেহময় এবং সুন্দর, কিন্তু সে ভীষণ নিষ্ঠুর হতে জানে, এবং এত আচমকা যে দুর্বল বিষয় গলায় গান গাইতে গাইতে যেসব পাখি মাছ খুঁজে ফেরে সমুদ্রের সামনে, তারা তখন ক্ষুদ্র অসহায় হয়ে যায়। সমুদ্র ওর কাছে সবসময়ই প্রেমিকা। স্প্যানিশ ভাষায় ওদের আদরের ডাক লা মার। কখনো কখনো ভালোবাসার জনেরা এর দুর্নামও করে। তবে সব কথাই সমুদ্রকে একটা মানবী রূপে বর্ণনা করে বলা হয়। তরুণ জেলেদের কেউ কেউ, যারা তাদের বড়শির সুতো ভাসিয়ে রাখতে বয়া ব্যবহার করে এবং হাঙরের কলিজা বিক্রির টাকায় মোটর বোট কিনেছে, তারা সমুদ্রকে কল্পনা করে পুরুষ বলে। ওদের আদরের নাম এল মার।
ওরা ওকে দেখে প্রতিযোগী হিসেবে। কারো কারো কাছে সমুদ্র একটা নিছক স্থান মাত্র, যার কোনো প্রাণ নেই। আবার কেউ কেউ একে নিজেদের শত্রু বলেও ভাবে। কিন্তু বুড়োর চেতনায় সমুদ্র সর্বদাই নারী এবং এমন একটা কিছু, দান ও হরণ দুটো ক্ষমতায় যার আছে। ওর দৃষ্টিতে সমুদ্রের যে রুগ্ন রূপ, সেখানে সমুদ্রের কোনো হাত নেই। চাঁদ তাকে প্রভাবিত করে যেমন একজন মেয়েকে ওভাবে এক নাগারে দাঁড় বাইছে সে। তবে নিজের সামর্থ্যের ভেতরে গতি বেঁধে রেখেছে বলে ওর হাঁপ ধরছে না। তাছাড়া বিক্ষিপ্ত কিছু ঘূর্ণির কথা বাদ দিলে সমুদ্র শান্তই। চোতের উপর তার খাটুনির 12 আনা ছেড়ে দিয়েছে সে। এখন চারদিক ফর্সা হতে শুরু করায় ও দেখতে পেল খুব অল্প সময়ের মধ্যে যা আশা করেছিল সে তার চেয়ে বহু দূরে চলে এসেছে। গভীর কুয়োয় একটা হপ্তা খুঁজেছি আমি, কিন্তু কিছুই পাইনি। ও ভাবল, বনিট আর আলবাকরের যেখানে বাস করে। আজ আমি সেদিকে যাব, হয়তো বড় কিছু পেয়েও যেতে পারি। পুরোপুরি আলো ফুটবার আগেই টোপগুলো পানিতে ফেলল ও, এবং অনুকূল হাওয়ায় ভেসে যেতে লাগলো। একটা টোপ 40 বাও নিচে ফেলেছে, দ্বিতীয়টা 75, এবং 3 ও 4 4 গভীর নীল পানিতে 100 আর 100 বাও নিচে। বড়শির ফলা মাছের শরীরে ভালো করে গেঁথে প্রতিটা টোপেরই মাথা ঝুলিয়ে দিয়েছে নিচের দিকে। এবং এরপরেও যেসব বাঁক আর চোখা অংশ বেরিয়েছিল সেগুলোকে ঢেকে দিয়েছে টাটকা সার্ডিন মাখিয়ে। সার্ডিনের 2 চোখ ফুটো করে বড়শি ঢুকিয়েছে, যেন আধখানা মালার মতো হয়ে ঢেকে রাখে লোহাটাকে। বড়শির এমন কোনো জায়গা বাদ নেই যেখানে মুখ দিলে বড় মাছ নেশা জাগান গন্ধ আর নোনতা স্বাদ পাবে না। ছেলেটা তাকে 2টো ছোট ছোট টাটকা টুনা বা অ্যালবাকোর দিয়েছিল। সবচেয়ে গভীর পানিতে যে 2টো বড়শি ফেলেছে তাতে প্লামিটের মতো ঝুলছে ওগুলো। অন্যগুলোতে সে আগে ব্যবহৃত একটা বড় ব্লু রানার আর একটা ইয়েলো জ্যাক লাগিয়েছে। তবে এখনও চমৎকার অবস্থায় আছে ওগুলো, এবং তাতে সার্ডিন মাখানোয় আরও সুগন্ধি আর লোভনীয় হয়ে উঠেছে। বড়শির দড়িগুলো বড় পেন্সিলের মতো মোটা, প্রতিটার মাথায় সবুজ রং মাখান ফেতনা, যেন টোপে মৃদু টান বা আলতো ছোঁয়া লাগলেই ডুবে যায় ফাতনা। প্রতিটা বড়শিতে রয়েছে 240 বাও দড়ি। ইচ্ছে করলে বাড়তি গোছাগুলোর সাথে গিট বাঁধা যায়, যেন প্রয়োজন হলে 300 বাও নিচের মাছকেও তোলা সম্ভব হয় খেলিয়ে। লোকটা এবার ডিঙির পাশে ঢেউয়ের তালে তালে 3টে ফাতনার ওঠানামা লক্ষ্য করে। মাছ ধরা দড়িগুলোকে
খাড়াভাবে তাদের যথাযথ গভীরতায় রাখতে সাবধানে দাঁড় বাইতে থাকে। আকাশ এখন বেশ ফর্সা, যে কোনো মুহূর্তে সূর্য উঠবে। আলগোছে সমুদ্র থেকে সূর্য উঠল। ভাটিতে তীরের কাছাকাছি অন্য নৌকাগুলো এবার দেখতে পেল বুড়ো। বাতাসের উল্টো দিকে ছড়িয়ে পড়েছে। ক্রমে আরও উজ্জ্বল হলো সূর্য এবং তার লক্ষ্যগটি তীর লুটিয়ে পড়ল পানির উপরে। এবং তারপর যখন পুরোপুরি উঠে গেল, নিস্তরঙ্গ সমুদ্রের বুকে প্রখর রৌদ্র কিরণের প্রতিফলনে ধাঁধিয়ে গেল ওর চোখ। ওদিকে না তাকিয়ে দাঁড় বাইতে লাগলো ও সরাসরি পানির ভিতর তাকালো সে, এবং গভীর কালো পানিতে সোজা নেমে যাওয়া বড়শিগুলো দেখতে লাগলো অপলকে। অন্যরা যা করে তার চেয়েও ওগুলোকে সোজা রেখেছে সে, যেন অন্ধকার স্রোতের প্রতিটি স্বরে ঠিক যে জায়গাটিতে সে চায় সেখানে মাছের জন্য ওত পেতে থাকে একটা করে টোপ। অন্যরা চোতের সঙ্গে ভেসে যেতে দেয় ওদের, এবং কখনো কখনো এমন হয় আছে 60 বাও নিচে, অথচ জেলে মনে করে 100 ফুট গভীরে রয়েছে টোপ। কিন্তু ও ভাবলো আমি ওদের ঠিকভাবেই রাখি, কেবল আমার কপালটাই যা মন্দ যাচ্ছে। তবু কে বলতে পারে, হয়তো আজই। প্রতিটা দিনই তো একটা নতুন দিন। ভাগ্যবান হতে পারলে জাল ভাগ্যবান হতে পারলে ভালো, তবে আমি যেমন আছি সেরকমই থাকবো। তারপর ভাগ্য যখন মুখ তুলবে কোনো অসুবিধে হবে না। সূর্য এখন 2 ঘন্টার পুরান। পূবে তাকালে আর লাগছে না ওর চোখে। মোটে 3টে ডিঙি দেখা যাচ্ছে এখন, তাও বহুদূরে এবং উপকূলের কাছাকাছি। সারা জীবন ভোরে সূর্য আমার চোখকে কষ্ট দিয়েছে, ও ভাবলো। তবু আমার দৃষ্টিশক্তি এখনও ভালো। অন্ধ না হয়েই সন্ধ্যায় সরাসরি সূর্যের দিকে তাকাতে পারি আমি। সন্ধ্যাতেও দারুণ তেজ থাকে ওর, তবে সকালে যন্ত্রণাদায়ক হয়। ঠিক এই সময় ও দেখতে পেল অদূর আকাশে লম্বা কালো ডানা মেলে পাক মারছে একটা চিল। পাখা উঁচিয়ে সাই করে গোত্তা মারল ও, এবং তারপর ফের ঘুরতে লাগলো। নিশ্চয় কিছু দেখতে পেয়েছে ও। সজোরে বলল বুড়ো, খামোখা ঘুরছে না পাখিটা। পাখিটা যেখানে চক্কর দিচ্ছিল সেদিকে ধীরে অথচ এক নাগারে দাঁড় বেয়ে এগোলো ও। তাড়াহুড়ো করছে না সে, আর টান টান রেখেছে তার বড়শির দড়িগুলো। নির্ভুলভাবে মাছ ধরার জন্যে চোতের মুখে আর একটু পাড়ি জমালো সে। তবে পাখিটাকে কাজে লাগাতে না চাইলে যেভাবে মাছ ধরত তার চাইতে দ্রুত এগোচ্ছে। আকাশের আরও উপরে উঠে গেল পাখিটা। আবার পাক দিল, ডানা দুটো স্থির। তারপর আচমকা ছো মারল, এবং বুড়ো দেখল উড়ন্ত মাছ পানি থেকে ছিটকে বেরিয়ে দিশেহারার মতো ছুটছে সমুদ্রের বুক চিরে। ডলফিন! আনন্দে চেঁচিয়ে উঠল বুড়ো। বিরাট ডলফিন! দাঁড়গুলো ডিঙিতে তুলে ফেলল সে, এবং গলুইয়ের নিচ থেকে একটা ছোট্ট মাছ ধরা দড়ি বের করলো। তারের দড়ি, মাথায় মাঝারি আকৃতির একটা বড়শি পরান, একটা সার্ডিন মাখিয়ে ওতে টোপ পরিয়ে ওটা পানিতে নামিয়ে দিল ও। তারপর ডিঙির পেছন দিকে একটা লোহার আংটার সাথে বাঁধল দড়িটা। এরপর আর একটা বড়শিতে টোপ পরিয়ে গলুয়ের একপাশে ফেলে বাঁধল ও, এবং আবার দাঁড়ে ফিরে গিয়ে নজর রাখল লম্বা ডানার কালো পাখিটার দিকে। এখন ওটা পানির কাছাকাছি ঘুরঘুর করছে। ও দেখলো ডানা কাত করে আবার নেমে এলো পাখিটা।
তারপর উড়ন্ত মাছটাকে তাড়া করতে করতে নিষ্ফল আক্রোশে পাখা শাট মারল পাখার শাট মারল। পুরো দেখতে পাচ্ছিল পলায়ন পর মাছটাকে বড় ডলফিন তাড়া করায় ঈষৎ ফুলে উঠেছে পানি। উড়ন্ত মাছটার নিচ দিয়ে পানি কেটে এগোচ্ছে ডলফিনগুলো। মাছটা যখন ক্লান্ত হয়ে পড়ে যাবে, ঝড়ের বেগে একসাথে ওর উপর হামলে পড়বে ওরা।